প্রায় ২ দশক পর আজ শনিবার উত্তরবঙ্গের ৩ জেলায় নির্বাচনী জনসভায় অংশ নিচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঠাকুরগাঁওয়ে ২৩ বছর, নীলফামারীতে ২২ বছর এবং দিনাজপুরে ২১ বছর পর তার এই সফরকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে ৩ জেলায়। আজ ঠাকুরগাঁও বড়মাঠ, বিরামপুর সরকারি কলেজ এবং নীলফামারী পৌর মাঠে পৃথক জনসভায় তার বক্তব্য রাখার কথা রয়েছে। দিনাজপুরে তিনি তার নানা নানির কবর জিয়ারত করতে পারেন। স্থানীয়রা তার এই সফরকে দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনা থেকে মুক্তির সুযোগ হিসেবে দেখছেন। বিশেষ করে তিস্তা মহাপরিকল্পনা, বিশ্ববিদ্যালয় ও স্বাস্থ্য খাতের উন্নয়ন নিয়ে তার কাছ থেকে আশার বাণী শুনতে উন্মুখ হয়ে আছেন উত্তরবঙ্গবাসী। দর্শক, এই মুহূর্তে সৈয়দপুর বিমানবন্দরে আছেন প্রতিনিধি মাহমুদুল, যুক্ত হচ্ছি তার সাথে। মাহমুদুল, প্রায় ২ দশক পর উত্তরবঙ্গের ৩ জেলায় নির্বাচনী জনসভায় অংশ নিচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। জি, ধন্যবাদ প্রিয়া। আপনি আসলে যেটুকু বলছিলেন, আমি আপনাকে যে তথ্যটি দিতে চাই যে আসলে উত্তরবঙ্গ সফরে আসছিলেন এবং যে আপনি জানেন যে রংপুরে তিনি এসেছিলেন এবং শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে যে উত্তরাঞ্চলে যে নির্বাচনী প্রচারণায় তিনি অংশ নিয়েছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তবে আজকে তিনি ৩ জেলায় সফর করবেন। তিনি প্রথমে আসলে এই সৈয়দপুর বিমানবন্দরে তিনি 11টা নাগাদ, সকাল 11টায় কিন্তু তিনি এখানে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি কিন্তু বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে আসবেন এবং এরপরে তিনি সেখান থেকে যে হেলিকপ্টার যোগে ঠাকুরগাঁয়ে তিনি নির্বাচনী জনসভায় যোগ দেবেন। সেখানে কিন্তু আসলে আপনি জানেন যে ঠাকুরগাঁয়ে নির্বাচনী যে আসন রয়েছে সেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি সেই আসনে কিন্তু আসলে সেখানে জনসভায় তিনি যোগ দিবেন তারেক রহমান। এরপরে আপনাকে জানিয়ে রাখি যে দুপুর নাগাদ তিনি সেখান থেকে হেলিকপ্টার যোগে কিন্তু আবার যে উত্তরের জেলা নীলফামারীতে তিনি কিন্তু সেখানে যে নীলফামারী পৌরসভার যে বড় মাঠ রয়েছে সেখানে তিনি যোগদান করবেন এবং নির্বাচনী জনসভায় সেখানে তিনি বক্তব্য রাখবেন। এরপরে সেখান থেকে হেলিকপ্টার যোগে দিনাজপুরের যে বিরামপুর জেলা রয়েছে সেই বিরামপুর সরকারি কলেজ মাঠে সেখানে তিনি নির্বাচনী জনসভায় যোগ দেবেন এবং সেখানে তিনি আসলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন। তবে আমরা জানি যে আসলে আপনাকে জানিয়ে রাখি যে এই যে আমরা সৈয়দপুর বিমানবন্দরে আমরা দেখছি যে তারেক রহমানের আগমনকে ঘিরে তিনি যেহেতু বিমান যোগে এখানে অবতরণ করবেন, কিছুক্ষণ আগেই এখন থেকে 10 মিনিট পূর্বে যে হেলিকপ্টার যোগে তারেক রহমান যে জনসভাগুলোতে যাবেন উত্তরের 3 জেলায়, আমরা হেলিকপ্টারটি কিছুক্ষণ আগেই কিন্তু অবতরণ করতে দেখলাম এবং তিনি বিমান যোগে সৈয়দপুর বিমানবন্দরে আসা মাত্রই কিন্তু তিনি সেখান থেকে হেলিকপ্টার যোগে প্রথমে ঠাকুরগাঁয়ে, তারপরে নীলফামারী, এরপরে দিনাজপুরের বিরামপুরে কিন্তু তিনি সেই জনসভায় যোগদান করবেন। তবে উত্তরের এই 3 জেলার যারা নেতাকর্মী রয়েছে তারাও কিন্তু আসলে উন্মুখ হয়ে আছে যে এই অঞ্চলের নানাভাবে উন্নয়ন থেকে বঞ্চিত এই উত্তরের জেলাগুলো আসলে কিভাবে সাজাবেন তারেক রহমান, কি ধরনের বার্তা দেবেন, সেই বার্তাগুলো কিন্তু আসলে শোনার অপেক্ষায় উন্মুখ হয়ে আছেন এখানকার জনসাধারণ সহ যারা বিএনপির নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু সেটি মুখে রয়েছেন। আমরা দেখছি যে আসলে পুলিশ প্রশাসন থেকে শুরু করে র্যাব এবং অন্যান্য যারা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য রয়েছেন তারাও কিন্তু তার যে নিরাপত্তার স্বার্থে কিন্তু তারা আসলে বিমানবন্দরে রয়েছেন। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আসলে সেখানে মানুষজন কিন্তু বিশেষ করে নেতাকর্মীদের আগমন কিন্তু আমরা সকাল থেকে তেমন একটা এখানে বিমানবন্দরে যেহেতু তিনি অবস্থান খুব একটা সময় করবেন না, এরপরে কিন্তু তিনি যে নির্বাচনী জনসভায় ঠাকুরগাঁয়ে যাবেন সেই জন্য যে জায়গাগুলোতে জনসভা হবে সেখানে কিন্তু আসলে নেতাকর্মীদের বাড়তি চাপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং জানিয়ে রাখি যে আসলে এই যে উত্তরাঞ্চলের নানাভাবে উন্নয়ন থেকে বঞ্চিত এই অঞ্চলের মানুষ, বিশেষ করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ কি ধরনের বার্তা দিবে তারেক রহমান, কি ধরনের নেতাকর্মীদের নির্দেশনা দেয়, যেহেতু নির্বাচনের খুব একটা দিনক্ষণ নাই, আগামী 12 তারিখে ভোট গ্রহণ হবে, এ কারণে কিন্তু আসলে প্রার্থীরা বিশেষ করে আমরা দেখছি যে দলের চেয়ারম্যান থেকে বিভিন্ন দলের যারা রয়েছেন, বিশেষ করে আমরা দেখছি যে সারা দেশ কিন্তু চষে বেড়াচ্ছেন যারা নেতাকর্মী রয়েছেন এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি সহ আমরা দেখেছি যে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা কদিন আগেই কিন্তু জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি কিন্তু আসলে এসেছিলেন। এই যে দলের যারা শীর্ষ নেতারা তারা কিন্তু আসলে নেতাকর্মীদের উজ্জীবিত করতে এবং তাদের যারা প্রার্থী
রয়েছেন তাদেরকে বিজয়ী করার লক্ষ্যেই কিন্তু নির্বাচনী যে জনসভাগুলো রয়েছে সেখানগুলোতে কিন্তু তারা যোগদান করছেন এবং সেখান থেকে কিন্তু যে নেতাকর্মীদের এবং জনসাধারণের প্রতি যে নির্বাচনী ইস্তেহার কি ধরনের আসলে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে কি ধরনের উন্নয়ন করবেন এদেশের জন্য, উত্তরাঞ্চলের মানুষের জন্য, সেই কথাগুলো কিন্তু শোনার অপেক্ষায় রয়েছে এখানকার মানুষজন। এবং বিশেষ করে বিএনপির নেতাকর্মীরা দীর্ঘদিন পরে এই 3 জেলার যারা নেতাকর্মী রয়েছে নানাভাবে কিন্তু আসলে তারেক রহমান যখন বিদেশে ছিলেন সে সময় ভার্চুয়ালি অনেকভাবে তারা তাদের যে দলীয় কার্যক্রম সেটি হয়তো বা পরিচালনা করছেন এবং শীর্ষ নেতাকে খুব কাছ থেকে দেখবেন এটি কিন্তু আসলে মুখিয়ে রয়েছেন এই 3 জেলার মানুষ। এবং আপনাকে আসলে সর্বশেষ বলে রাখি যে তিনি সকাল 10টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি যে সৈয়দপুর নীলফামারী সৈয়দপুর যে বিমানবন্দর রয়েছে সেখানে তিনি সকাল 11টায় অবতরণ করবেন এবং এরপর এখান থেকে কিন্তু বিমান থেকে অবতরণ করার পরে কিন্তু তিনি হেলিকপ্টার যোগে কিন্তু প্রথমে ঠাকুরগাঁও, এরপরে নীলফামারী, তারপরে দিনাজপুরের যে বিরামপুর রয়েছে সেখানে তিনি জনসভায় যোগ দেবেন। এবং আপনি জানেন যে বিরামপুর এবং হাকিমপুর, বিরামপুর এবং নবাবগঞ্জ, ঘোড়াঘাট সহ যে আসনটি রয়েছে সেখানে একজন হেভিওয়েট প্রার্থী রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড.এম. জাহিদ হোসেন। তিনি কিন্তু সেই নির্বাচনী আসনে বিএনপি প্রার্থী হিসাবে লড়ছেন, সেই নির্বাচনী জনসভায় কিন্তু যোগ দেবেন। এবং এখানকার যারা প্রার্থী রয়েছেন এই 3 জেলার সেই প্রার্থীরাও কিন্তু উন্মুখ হয়ে আছেন আসলে দলের শীর্ষ নেতা কি ধরনের বার্তা দেবেন সেই কথাগুলো কিন্তু আসলে শোনার অপেক্ষায় রয়েছেন। এবং সর্বশেষ জানিয়ে রাখি যে যেহেতু উত্তর অঞ্চলের যে সফর, এই তারেক রহমানের সফরকে ঘিরে কিন্তু আসলে নেতাকর্মীদের মাঝে যেমন বাড়তি যে উৎসবের আমরা একটি আমেজ দেখতে পাচ্ছি এবং কি ধরনের বার্তা দেয় এই জনসভা থেকে, কি ধরনের দিক নির্দেশনা দেয় এবং এই উত্তরাঞ্চলের যে পিছিয়ে পড়া উত্তরাঞ্চলকে এগিয়ে নিতে তারেক রহমান কি ধরনের বার্তা দেবে সেগুলো কথা শোনার অপেক্ষায় কিন্তু রয়েছে এই 3 জেলার মানুষ। তবে আমরা আসলে পরবর্তী সংবাদে তারেক রহমানের এই 3 জেলার সফর নিয়ে কি ধরনের বার্তা দেবে সেগুলো কিন্তু আমরা আসলে মাই টিভির মাধ্যমে দর্শকদের জানাতে পারবো। প্রিয়া, এই ছিল আমার কাছে রংপুরের সৈয়দপুর বিমানবন্দর থেকে তারেক রহমানের আগমনকে ঘিরে সর্বশেষ পরিস্থিতি। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ। দীর্ঘ 23 বছর পর ঠাকুরগাঁওয়ে আজ আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। প্রিয় নেতার আগমন ঘিরে নেতাকর্মীদের মধ্যে রয়েছে ব্যাপক উচ্ছ্বাস। জেলা বিএনপির আয়োজিত এই সভায় ভোর থেকেই নেতাকর্মীরা উপস্থিত হতে শুরু করেন। সময় যত বাড়ছে ততই নেতাকর্মীদের ভিড় বাড়ছে। জেলা বিএনপির তথ্যমতে পৌর শহরের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে হেলিকপ্টার নিয়ে নামবেন তারেক রহমান। পরবর্তীতে সকাল 11:30টায় সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী সভায় বক্তব্য দেবেন তিনি। তারেক রহমানের এই সভায় লক্ষাধিক লোকের সমাগম হবে বলে মনে করছেন দলটির নেতাকর্মীরা। প্রিয় নেতাকে এক ঝলক দেখার জন্য অপেক্ষায় রয়েছেন বিএনপির সকল স্তরের নেতাকর্মীরা। দর্শক, এই মুহূর্তে ঠাকুরগাঁওয়ের সরকারি বালক বিদ্যালয় উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী সভাস্থল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রতিনিধি রফিকুল ইসলাম রোহান। যুক্ত হচ্ছে তার সাথে। ধন্যবাদ আপনাকে। প্রথমেই জানিয়ে রাখি যে দীর্ঘ 23 বছর পর ঠাকুরগাঁয়ে আসছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। তার এই আগমন উপলক্ষে ঠাকুরগাঁয়ে আজ জনতার ঢল নেমেছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আজ সকাল 7টা থেকেই এখানে দীর্ঘ মানুষ বিভিন্ন রাস্তাঘাট হয়ে এখানে এই ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠটিতে জড়ো হয়েছেন। আপনারা জানেন যে আজ সকাল 11:30টার সময় বিএনপি চেয়ারপারসন তারেক রহমান এই ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে বক্তব্য দিবেন। সেই বক্তব্যকে কেন্দ্র করে ঠাকুরগাঁয়ের অনেক মানুষ আশা করছে যে এখানে তারেক রহমান এসে ঠাকুরগাঁয়ে যে বক্তব্য দিবে সেই বক্তব্যে আমাদের ঠাকুরগাঁর মানুষের অনেকেরই আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। যে ঠাকুরগাঁয়ে যে আমাদের প্রয়োজনীয় যে কাজগুলো রয়েছে এখানে যেমন মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় এবং এয়ারপোর্টটি চালু হওয়া প্রয়োজন, এই আশা হয়তো উনি সবার পূরণ করার জন্য এখানে হয়তো ঘোষণা দিয়ে যাবেন। রফিকুল ইসলাম রোহান। নির্বাচনী সফরে আজ সিলেট যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। বিকাল 3টায় ঐতিহাসিক সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে সিলেট জামায়াতের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি। জনসভায় সিলেট জেলার 6টি আসনের জামায়াত ও 11 দলীয় জোটের প্রার্থীরা এবং সুনামগঞ্জ জেলার 4টি আসনের জামায়াত ও 11 দলীয় জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন জামায়াত আমির।
এক প্রেস ব্রিফিংয়ে সিলেট মহানগর জামায়াতের আমির মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, জনসভা বিকাল ৩টায় শুরু হবে ও ৪:৩০টার মধ্যে শেষ হবে। জামায়াত আমির হেলিকপ্টারে সিলেট জেলা স্টেডিয়ামে অবতরণ করবেন। এর আগে তিনি হবিগঞ্জ ও মৌলভীবাজার জনসভায় যোগ দেবেন। সময় স্বল্পতার কারণে সুনামগঞ্জের জনসভা বাতিল করা হয়েছে। জনসভা সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জামায়াত ইসলামী। লক্ষাধিক লোক সমাগমের প্রত্যাশা আয়োজকদের। আলিয়া মাদ্রাসা মাঠে বানানো হয়েছে বিশাল মঞ্চ। শহর জুড়ে টানানো হয়েছে বড় বড় বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন। আসন ঢাকা 15-এর নির্বাচনী প্রচারণা অংশ হিসেবে মিরপুর 10 নম্বর গোল চত্বরে নারী সমাবেশ ও প্রচারণা হওয়ার কথা রয়েছে। এখন সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মোহাম্মদ ইলিয়াস মাদবর। ইলিয়াস মাদবর, আপনি ওখানে সর্বশেষ পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানান। ধন্যবাদ প্রিয়া। আমরা এখন রয়েছি রাজধানীর 10 নম্বরে, মিরপুর 10 নম্বরে। এই মিরপুর 10 নম্বর নিয়ে কিন্তু ঢাকা 15 আসনটি গঠিত হয়েছে। ঢাকা 15 আসনের একটি অংশ হচ্ছে মিরপুর 10। এখানে জামাতে যে প্রার্থী রয়েছে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান, ওনার নির্বাচনী এলাকা। এখানে সকালে যে নারী সমাবেশের আয়োজন করা হয়েছে, এই নারী সমাবেশের পরে তারা কিন্তু গণমিছিল করবেন, প্রচারণা চালাবেন। এখানে কিন্তু বিভিন্ন ওয়ার্ডের, বিভিন্ন থানার যে নারীর নেতৃবৃন্দ রয়েছে, ভোটাররা রয়েছে, তারা এখানে উপস্থিত হয়েছেন। এছাড়া তাদের পুরুষ যে নেতা রয়েছে তারাও কিন্তু আছে, নেতাকর্মী আছে, এবং তারা কিন্তু নিরাপত্তা দিয়ে রেখেছে, বেষ্টন দিয়ে রেখেছে। আপনারা জানেন যে নির্বাচনের দিনক্ষণ, ভোটের দিনক্ষণ কিন্তু প্রায় খুব সন্নিকটে। শেষ মুহূর্তে এসে যে প্রার্থীরা রয়েছেন তাদের যে আসন রয়েছে, আসনগুলোতে কিন্তু প্রচারণা বা গণসংযোগ করছেন। তারা চেষ্টা করছেন যে শেষ সময়ে ভোটারদের কাছে যেতে এবং ভোটারদের যে সমস্যা, কী সমস্যা সেটা শুনতে, জানতে, এবং সেটা সবাই প্রতিশ্রুতি দিচ্ছেন। সব প্রার্থীরাই কিন্তু ভোটারদের প্রতিশ্রুতি দিচ্ছেন এবং সেটা সমস্যা সমাধান করার যে আশ্বাস সেটা দিচ্ছেন। আমরা একটু জানার চেষ্টা করব, আপনারা তো যাচ্ছেন ভোটারদের কাছে, কী সমস্যার কথা বলছে যদি বলতেন। আমাদের পক্ষ থেকে আমাদের এই এলাকায় কি কি সমস্যা আছে এই বিষয়ে মানে ভোটারদের অভিমত আপনাকে বলবেন এক্ষেত্রে। আমরা আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করব। আপনারা তো ভোটারদের কাছে যাচ্ছেন, আসলে কি কি সমস্যা এলাকায় আছে বলে মনে করেন? আপনি বলবেন। আচ্ছা, এই এলাকায় সমস্যা বলতে আমরা যখন নির্বাচন, আচ্ছা, আপনারা এখানে আজকে কি জন্য আসছেন? আমরা এখানে আজকে এসেছি ডাক্তার শফিকুর রহমানের নির্বাচনী ক্যাম্পেইনের একটা অংশ হিসেবে, এটার জন্য এসেছি। জি, এটা আমাদের নির্বাচনী 15 আসনের নির্বাচনী প্রচারণা। আপনারা যেভাবে রাস্তায় আসছেন, আপনাদের এমনি কোনো মানে কোথায় কোথায় যাবেন আপনারা জানেন কিনা, বা এই সর্বশেষ আপনাদের কি কর্মসূচি রয়েছে? জি, আমাদের আজকে কর্মসূচি আমরা গোলচক্কর ঘুরে কাজীপাড়া গিয়ে শেষ করব। এমনি নিরাপত্তা নিয়ে আপনাদের কোনো শঙ্কা আছে কিনা? এর আগেও শুনেছি যে আপনাদের এখানে একটা ঝামেলা হয়েছিল, আজকে এরকম কোনো শঙ্কা আছে কিনা? এখন পর্যন্ত আমরা ভালো পরিবেশ পাচ্ছি। এর আগেও আমরা যখন ক্যাম্পেইনে কাজ করছি একাধিকবার আমরা সমস্যার সম্মুখীন হয়েছি। আমরা তো আশা করি যেন সমস্যা না হয়। আজকে আমাদের যথেষ্ট আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়েরা আছেন, আমাদের উদ্যোগ নেওয়া হয়েছে, মিডিয়া আছে, প্রশাসন আছেন, আমরা অনুমতি নিয়ে এখানে এসেছি। তো আশা করছি যে সমস্যা ইনশাল্লাহ হবে না। যে আপনি যেমনটা শুনছিলেন প্রিয়া, এদিকে তারা আসছেন, তারা বিভিন্ন এলাকায় যাবেন, ভোটারদের কাছে যাবেন, গণসংযোগ করবেন এবং ভোট চাবেন। এটা মূলত ঢাকা 15 আসন জামাত আমিরের যে আসনটি, জামাত আমিরের পক্ষ থেকে তারা মূলত প্রচারণা চালাবেন। রাজধানীর মিরপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। প্রিয়া। ইলিয়াস, ধন্যবাদ আপনাকে। শেষ মুহূর্তে জমে উঠেছে সিরাজগঞ্জ 4 আসনের নির্বাচনী প্রচারণা। সময় যত ঘনিয়ে আসছে ততই ব্যস্ত হয়ে উঠছেন প্রার্থীরা। ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।
দেখাচ্ছেন উন্নয়নের স্বপ্ন। কারো প্রচারণায় গুরুত্ব পাচ্ছে উন্নয়ন ও কর্মসংস্থান, আবার কেউ তুলে ধরছেন এলাকার নিরাপত্তা ও সুশাসনের অঙ্গীকার। পথসভা, গণসংযোগ আর মতবিনিময় সভার মধ্য দিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা চলছে পুরোদমে। সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে আনিসুর রহমান লিটনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে হাফিজা খানম জুথির ডেস্ক রিপোর্ট। শেষ মুহূর্তে জমে উঠেছে সিরাজগঞ্জ ৪ আসনের নির্বাচনী প্রচারণা। প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ভোটারদের মাঝেও দেখা যাচ্ছে আগ্রহ ও কৌতূহল। কে হবেন তাদের পছন্দের প্রতিনিধি? সিদ্ধান্ত নিতে শেষ মুহূর্তের প্রচারণা গভীরভাবে পর্যবেক্ষণ করছেন তারা। যারা উন্নয়ন করবে এবং যাতে এই উল্লাপাড়া যাতে মারামারি কাটাকাটি না হয়, এইরকম একটা ব্যক্তি চাই। আমাদের উল্লাপাড়া উন্নয়ন করবে বা উল্লাপাড়ার শান্তি রাখবে, তাকেই আমার দরকার। যোগ্য এবং সৎ ব্যক্তিকে ভোটের দিন বেছে নিবি, যাকে সৎ মনে করবি তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে। জনগণের স্বার্থে যারা কাজ করবে তাদেরকে আমরা মনোনয়নে ভোট দেব ইনশাল্লাহ। এই আসনে এবারে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ জন প্রার্থী। ভোটারদের মন জয় করতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চষে বেড়াচ্ছেন পুরো নির্বাচনী এলাকা। আমি যেখানে গেছি আমি মনে করি যে সেখানে বিপুল সংখ্যক জনগণের অংশগ্রহণ পেয়েছে এবং তারা আমাকে তাদের শেষে ভোট দিয়ে জয়লাভ করবে। উন্নয়নমূলক কাজ, জনগণের পাশে চিকিৎসা সেবা থেকে শুরু করে অনেক কাজের সাথে আমি ইনভলভ। এ কারণে আমার পক্ষে দল, মত, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সকল মানুষ দাঁড়িপাল্লার পক্ষে মানুষ ভোট চাইতেছে আর কি। গোয়েন্দা নজরদারি ছাড়াও কেন্দ্রগুলোতে থাকবে পুলিশের বডি অন ক্যামেরা। এছাড়াও নির্বাচন সুষ্ঠু করতে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং প্রতিটি কেন্দ্রে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে দাবি এই পুলিশ কর্মকর্তার। ভোট কেন্দ্রে আইন শৃঙ্খলা রক্ষার জন্য প্রত্যেকটা ভোট কেন্দ্রে এই ২৭টি ভোট কেন্দ্রে বডি অন ক্যামেরা থাকবে। আনসার ভিডিপি সদস্য অস্ত্রধারী থাকবে। টোটাল ১৩ জন আনসার ভিডিপি সদস্য এবং ২ জন পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এছাড়া মোবাইল টিম হিসেবে ১৩টি মোবাইল টিম থাকবে আর 4টি স্ট্রাইকিং ফোর্স থাকবে। মোটামুটি এভাবে আমরা নিরাপত্তা সাজিয়েছি। ভোট কেন্দ্রের প্রত্যেকটা ভোট কেন্দ্রের বাইরে আমার পুলিশ সদস্য ডিউটি করবে। হাফিজা খানম জুথি, মাই টিভি নিউজ ডেস্ক। ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। উত্তরাঞ্চলের জেলা দিনাজপুরে জমে উঠেছে নির্বাচনী লড়াই। দিনাজপুর সদর ৩ আসনের হালচাল জানাচ্ছেন প্রতিনিধি মুকুল চট্টোপাধ্যায়। রিপোর্টে তামান্না সাদিকা। দিনাজপুরে এখন নির্বাচনী উত্তাপ। চায়ের দোকান থেকে পাড়া মহল্লা সবখানেই আলোচনার কেন্দ্রে ভোট। জেলার ৬টি আসনে ৩৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও সদর ৩ আসন ঘিরেই বাড়তি কৌতূহল। এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম পৌর এলাকায় শক্ত অবস্থানে থাকলেও ইউনিয়ন পর্যায়ে চ্যালেঞ্জ ছুড়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ মাইনুল আলম। ধানের শীষ আর দাঁড়িপাল্লার এই লড়াইয়ে তৃতীয় শক্তি হিসেবে আলোচনায় জাতীয় পার্টির আহমেদ শফি রুবেল। বেগম খালেদা জিয়ার বিকল্প প্রার্থী হিসেবে আমাকে দল মনোনয়ন দিয়েছে। বেগম খালেদা জিয়াকে মনে করি এই মাঠ অনেক উর্বর। মেডিকেল কলেজকে উন্নত করা হবে। আমাদের দিনাজপুরের আমাদের যে টেক্সটাইল মিলটি আছে সেটিকে আরো উন্নত করা হবে। সাধারণ জনগণ আমাকে সমর্থন দিচ্ছে এবং তারা উৎসাহিত করতেছে এবং আমাকে তারা লাঙ্গলে ভোট দিবে এবং আমাকে তারা বিজয় করবে। প্রার্থীদের প্রতিশ্রুতিতে রয়েছে সিটি কর্পোরেশন বাস্তবায়ন, বেকারত্ব দূরীকরণ ও নারীদের কর্মসংস্থান। তবে ভোটাররা বলছেন দলের চেয়ে যোগ্য ও সৎ প্রার্থী তাদের প্রথম পছন্দ। আমাদের আপদ বিপদে থাকবে, ডাকলে তাকে পাবো, যার কাছে আমরা যাইতে পারবো সাধারণ জনগণ, তাকে আমরা মনে মনে বাছে নিয়েছি। স্কুল, কলেজ বা রাস্তাঘাট যারা কাজ করবে তাদেরকে আমাদের দরকার। রাস্তাঘাট সব কিছু ভালো করবে, শিক্ষা ব্যবস্থা ভালো করবে, এরকম আমরা একটা প্রার্থী চাই। সব মিলিয়ে দিনাজপুর সদর ৩ এখন নির্বাচনী বাতাসে উদ্বেলিত। শেষ পর্যন্ত কাকে বেছে নেবেন ভোটাররা তার ফয়সালা হবে আগামী ১২ ফেব্রুয়ারি। তামান্না সাদিকা,
মাই টিভি। চট্টগ্রাম মহানগর বন্দর থানা যুবদলের উদ্যোগে চট্টগ্রাম 11 আসনের বিএনপি মনোনীত প্রার্থী জননেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে ধানের শীষের প্রচারণার র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে নগরীর ইপিজেড মোড় থেকে শুরু করে সল্টখোলা ক্রসিং মোড় দিয়ে র্যালিটি শেষ হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি ইকবাল হোসেন, বন্দর থানা যুবদলের সংগঠক আরিফুর রহমান আরিফের সভাপতিত্বে ও জুলাই যোদ্ধা কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ফারহান জামিলের সঞ্চালনায় র্যালিটি যুবদলের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন। র্যালিতে ধানের শীষের পক্ষে নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম 10 আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাইদ আল নোমানের প্রতি সমর্থন জানিয়ে গণসংযোগ ও মিছিল করেছে চট্টগ্রাম 10 আসনের বসবাসরত কিশোরগঞ্জবাসী। আজ নগরীর হালিশহর আই ব্লক থেকে শুরু হওয়া এই মিছিলটি এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড় প্রদক্ষিণ করে বিডিআর মাঠে গিয়ে শেষ হয়। গণসংযোগ চলাকালে ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। এ সময় স্থানীয় বিএনপি সমর্থক সহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। গণসংযোগে উপস্থিত ছিলেন মোহাম্মদ মতি, আমির, আরিফ, মামুন, জুয়েল, সেলিম, নুরনবী, মনসুর, আব্দুল সহ অন্যান্য নেতাকর্মী ও এলাকাবাসী। চট্টগ্রাম 10 আসনের বিএনপি মনোনীত সংসদ প্রার্থী ও পাট শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি সাইদ আল নোমানের পক্ষে ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণায় চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে নগরীর 13 নম্বর ওয়ার্ড পাহাড়তলীতে আয়োজিত এই গণমিছিলে নেতৃত্ব দেন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াকিল হোসেন বগা। পাহাড়তলী ডিগ্রি কলেজ মাঠ থেকে শুরু হওয়া মিছিলটি ওয়ার্ডের প্রধান সড়ক, বাজার ও আবাসিক এলাকা প্রদক্ষিণ করে গুরুত্বপূর্ণ মোড় দিয়ে শেষ হয়। এ সময় বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি প্রায় 5,000 সাধারণ মানুষ মিছিলে অংশ নেয়। ধানের শীষের পক্ষে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। মিফতাহুল জান্নাত ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত মিফতাহুল জান্নাত মেধাবৃত্তি প্রকল্প 2025 এবং আলোচনা সভা চট্টগ্রামের দক্ষিণ হালিশহর একটি কমিউনিটি সেন্টারে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বন্দর, পতেঙ্গা ও ইপিজেড এলাকার 15 জন কৃতি শিক্ষার্থীকে ট্যালেন্ট পুলে মেধাবৃত্তি প্রদান করা হয়। পাশাপাশি শতাধিক শিক্ষার্থীকে ক্রেস্ট ও সার্টিফিকেট দিয়ে সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা আবুল হাশেম নোমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শাহেদ এবং প্রধান বক্তা ছিলেন মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলাম। অতিথিরা বলেন, এ ধরনের বৃত্তি কার্যক্রম মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করে এবং ভবিষ্যতে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়। মানিকগঞ্জ 1 আসনে ধানের শীষের পক্ষে প্রচারণা ও গণসংযোগ হয়েছে। বিএনপি মনোনীত প্রার্থী এস.এ. জিন্না কবির এর সমর্থনে ঘিওর উপজেলায় বানিয়াজুড়ি ইউনিয়নে প্রচারণা সভা, মিছিল, গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বানিয়াজুড়ি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে সংগঠনের উদ্যোগে কর্মসূচিতে নেতাকর্মীরা ধানের শীর্ষ প্রতীকে ভোট চেয়ে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। বানিয়াজুড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন ঘিওর উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাজা মিয়া, বানিয়াজুড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফারুক প্রধান, ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ সুজন আহমেদ, সমাজসেবক মোহাম্মদ মিলন মিয়া সহ আরও অনেকে। সীমান্তে তৎপরতা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির প্রস্তুতি নিয়ে মৌলভীবাজার জেলায় জুড়িতে প্রেস ব্রিফিং করেছেন 52 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আতাউর রহমান সুজন। এসইউপি শুক্রবার জুড়ি সরকারি কলেজে স্থাপিত বিজিবির বেস ক্যাম্পে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের নিয়ে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রেস ব্রিফিংয়ে 52 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আতাউর রহমান সুজন জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বর্ডার গার্ড বাংলাদেশ নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। এরই অংশ হিসেবে 52 বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সিলেট ও মৌলভীবাজার জেলার অন্তর্গত মোট 4টি উপজেলার 305টি ভোট কেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে 12.5 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির পক্ষে টঙ্গীতে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিটি টঙ্গী পূর্ব থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি রাশেদুল ইসলাম কিরণের উদ্যোগে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে টঙ্গী বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচারণা চালানো হয়। এ সময় নেতাকর্মীরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং নির্বাচনী বার্তা তুলে ধরেন। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন পূর্ব থানা বিএনপির সাবেক আহ্বায়ক ইসমাইল হোসেন বসু, যুবদল নেতা শাহাবুদ্দিন ব্যাপারী সহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। ঢাকার ধামরায়ে দেশপাশাই নয়াপাড়া আশ্রয়ন মাঠে উঠান বৈঠকে সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত ধামরাই করতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট চাইলেন বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং ধামরাই উপজেলা বিএনপির সভাপতি আলহাজ তামিজ উদ্দিন। এ সময় আব্দুল হালিম মাস্টারের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপির সহ সভাপতি ও ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, ধামরাই উপজেলা বিএনপির সহ সভাপতি মোহাম্মদ ফরহাদ হোসেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ মাসুম কবির, ওয়ার্ড সভাপতি মোহাম্মদ মেহের ব্যাপারী, সাধারণ সম্পাদক আব্দুল মালিক, ইউপি সদস্য মোহাম্মদ শহীদুল্লাহ, আব্দুর রহমান রমজান ও সাবেক ইউপি সদস্য আব্দুল ওয়াহাব সহ আরও অনেকেই। লক্ষ্মীপুরে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার ঝুমুর স্টেশন থেকে শুরু হয়েছে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ এলাকাসমূহ প্রদক্ষিণ করে উত্তর তমোহনীতে হয়। মিছিলে অংশগ্রহণকারীরা এসো নবীন ভয় নাই, শিবিরের সন্ত্রাস নাই, ছাত্র শিবির দিচ্ছে ডাক, ছাত্র সমাজ জাগরণে জাগরে যাক, আল্লাহ আকবর ইত্যাদি স্লোগান দেন। মিছিল শেষে উত্তর স্টেশনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও লক্ষ্মীপুর ৩ আসনের জামায়াতের সংসদ সদস্য প্রার্থী ডাক্তার রেজাউল করিম। এ সময় উপস্থিত ছিলেন শহর ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ ফরিদ উদ্দিন, সেক্রেটারি আব্দুল আওয়াল হামদু, সাবেক সহ সভাপতি মাহমুদুল রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা খেলার মাঠে প্রায় ৩,০০০ শিক্ষার্থীর অংশগ্রহণে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১ ঘণ্টাব্যাপী এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। গাজীপুর জেলা ও উপজেলার ৯৬টি স্কুলের বাছাইকৃত অষ্টম, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা অলিম্পিয়াডে অংশ নেয়। পরীক্ষায় অর্ধশতাধিক শিক্ষক দায়িত্ব পালন করেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বিজয়ী ১০ জন শিক্ষার্থীকে ১০,০০০ টাকা করে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদ প্রদান করা হবে। কালিয়াকৈর সরকারি কলেজের অধ্যাপক এস.এম. খালিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এইচ.এম. ফখরুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন বিজ্ঞান অলিম্পিয়াডের আহ্বায়ক সারোয়ার হোসেন আকুল সহ বিভিন্ন শিক্ষক শিক্ষার্থীরা। গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সফিপুর মডেল স্কুলের আয়োজনে স্কুল প্রাঙ্গণে এ পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিয়াকৈর পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইজ উদ্দিন আহমেদ। এ সময় আরও বক্তব্য রাখেন সফিপুর মডেল স্কুলের প্রধান শিক্ষক মঞ্জুরুল ইসলাম ও বিশ্ববিদ্যালয়ের সভাপতি এস.এম. মিজানুর রহমান। বক্তারা শিক্ষার্থীদের মাঝে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য চর্চার উপর গুরুত্বারোপ করেন। পিঠা উৎসবে বিভিন্ন ধরনের দেশীয় পিঠা প্রদর্শন ও পরিবেশন করা হয়। শিক্ষার্থী ও শিক্ষক ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবটি প্রাণবন্ত হয়ে ওঠে।